হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। জানো আপনারা ভালো তোমরা আছেন? জি মিস। এখনো মনে হয় সবাই জয়েন করে নাই। না, সবাই করে নাই। তিনজন 6 জন করছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখনো মনে হয় সবাই জয়েন করে নাই। আমি এই জন্য ওয়েট করতেছি। জি ম্যাম। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা হয় কিছু? ম্যাম কম হয়। কম হয়? পরীক্ষা তো একটা জি ম্যাম। কিছু দিতে হবে, তাই না? সামনে তো মনে হয় জুলাই মাসে জি। তোমাদের অর্ধবার্ষিক ফাইনাল পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা। তারপরে সেকেন্ড ইয়ার শুরু আমরা অলরেডি করেছিলাম, পুরোপুরি ক্লাস ওইভাবে শুরু হয় নাই। এরপরে তো তোমাদের হয়তো সময় মতো তোমাদের পরীক্ষা ঠিকই সময় মতো হতে পারে, যার কারণে পড়াশোনা চালাই যেতে হবে। জি ম্যাম। আমি ক্লাসের জন্য স্ক্রিন শেয়ারে যাই, আর সবাই আসতে থাকুক। আমাকে একটু বলতে হবে, তোমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো? জি মিস। ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে আমরা পোল্ট্রি পালন থেকে আলোচনা করব। তোমাদের পড়া বাকি কি কি আছে আমাকে একটু বললে, সেগুলো কোনটা কোনটা বিষয়ে সামনের দিন আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা, সেকেন্ড পার্ট থেকে ফার্স্ট ইয়ারের জন্য, সেটা আমার জন্য সুবিধা হবে। তাহলে আমি সেভাবে তোমাদের ক্লাস প্রিপারেশন নিব। আজকে আমরা পোল্ট্রি পালনে মুরগির রোগের ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এটা দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা মুরগির ছবি, আর দেখে বোঝা যাচ্ছে অসুস্থ মানুষ শুয়ে আছে। অর্থাৎ আজকে ছবি দেখে বুঝতে পারছি যে রোগ নিয়ে আলোচনা হবে। আজকে পাঠের বিষয় মুরগির রোগ ব্যবস্থাপনা। এই পাঠ শেষে তোমরা যেটা যেটা জানতে পারবে, মুরগির রোগের সাধারণ বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবে, রোগের ধরন ও নাম শনাক্ত করতে পারবে, রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করতে পারবে, রোগ প্রতিকারের উপায় বা কিভাবে কন্ট্রোল করা যায় সেটা বলতে পারবে। এই দুইটা চিত্র দেখো, চিত্র দেখে বোঝা যাচ্ছে যে ছবি দুইটির মধ্যে একটি মুরগি অসুস্থ আর একটি মুরগি অসুস্থ। রোগ কি, আমরা রোগ যে বলি, রোগটা কিসের রোগ? মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে আমরা রোগ বলে থাকি, একদম এক কথায় যেটাকে। একটি অসুস্থ মুরগির সাধারণ লক্ষণ কি কি? আমরা তো জানি বিভিন্ন রোগের আলাদা আলাদা লক্ষণ, কিন্তু স্বাভাবিকভাবে আমরা মুরগিটা যে অসুস্থ হয়েছে সেটা কিভাবে বুঝবো? পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কি রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থ মুরগির দল থেকে আলাদা হয়ে যাবে, মাটিতে বসে ঝিমোতে থাকে, খাওয়া দাওয়ায় অনীহা তৈরি হয়, গায়ের পালকগুলো উস্কো খুস্কো দেখায়,
পায়খানা স্বাভাবিক হয় না। এই সব লক্ষণ দেখে আমরা বুঝবো যে মুরগি অসুস্থ। কোন রোগে অসুস্থ হয়েছে সেটা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। মুরগির জীবাণু কয় ধরনের, অর্থাৎ কোন কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়? 3 ধরনের জীবাণু দ্বারা। ভাইরাস জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, পরজীবী জনিত রোগ। দেখো ভাইরাস জনিত রোগের আক্রমণের ফলে ছবি দেওয়া আছে, ব্যাকটেরিয়া জনিত এবং পরজীবী জনিত রোগ। ভাইরাস জনিত রোগ কি কি? আমরা তো মেইনলি আমাদের যে কোন রোগ কি কারণে হয় এবং লক্ষণগুলো কি সেটাই জানবো। ভাইরাস জনিত রোগের মধ্যে আছে, দেখো 4টি রোগ আমরা দেখাতে পাচ্ছি এখানে। বার্ড ফ্লু, ফাউল পক্স, গাম্বরো আর রানীক্ষেত রোগ। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? মাত্র 8 জন আছে ক্লাসে। কেউ কেউ এসে আবার বের হয়ে গেছে। আচ্ছা, এই ভাইরাস জনিত রোগের মধ্যে আমরা প্রথমে 7 জন। 7 জন, আমাকে দিয়ে 8 জন। আচ্ছা ঠিক আছে। এই ভাইরাস জনিত রোগের মধ্যে রানীক্ষেত রোগ নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো রোগ নিয়ে প্রশ্ন আসলে 3টা জিনিস আসে: রোগের কারণ কি, রোগের লক্ষণ আর চিকিৎসা। এই রোগের কারণ, ভাইরাস জনিত রোগের কারণ হচ্ছে রানীক্ষেত হচ্ছে ভাইরাস জনিত রোগ। এটা নিউক্যাসল ডিজিজ ভাইরাস দ্বারা এই রোগটা হয়ে থাকে। এই রোগের লক্ষণে কি হয়? মুখ দিয়ে লালা পড়ে, হাঁচি, কাশি, নাক দিয়ে শ্লেষ্মা ঝরে, মুরগি চুনের মতো মলত্যাগ করে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, হা করে নিঃশ্বাস নেয়, শরীরের তাপমাত্রা বাড়ে, অনেক সময় শ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ হয়। এখানে 3টা জিনিস খেয়াল করো। 3টা জিনিসের মধ্যে হচ্ছে হাঁচি, কাশি, নাক দিয়ে শ্লেষ্মা ঝরা, চুনের মতো মলত্যাগ করা, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ। 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এমসিকিউ এ হয়তো 3টা পায়া, তোমার সৃজনশীলে 3টা বা 1টা 2টা এক্সাম্পল দিয়ে যে রোগ, খামারের রোগটি কি রোগে আক্রান্ত হয়েছে মুরগিগুলো। এই 3টা হচ্ছে মেইন পার্থক্য, যে হাঁচি, কাশি এবং নাক দিয়ে শ্লেষ্মা ঝরা, চুনের মতো মলত্যাগ করা এবং শ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ হওয়া। এই যে কোনোটা 1টা বা 2টা দিয়ে দিতে পারে যে হ্যাঁ মুরগিগুলো এই এই লক্ষণ দেখা দিয়েছে। তখন এই লক্ষণ দিয়ে আমরা বলতে পারবো কি মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। এর চিকিৎসা আমরা সবাই জানি। যে কেউ একজন কথা বলতে চাচ্ছ, আনমিউট করে কথা বলতে পারো। ম্যাডাম এখানে লেখা আছে 2-1 দিনের মধ্যেই মুরগির মৃত্যু ঘটে, তাহলে ম্যাডাম চিকিৎসা কিভাবে করব? 2-1 দিনের ভিতরে যদি মরে যায় তাহলে চিকিৎসা হবে কিভাবে? হ্যাঁ, চিকিৎসা নাই, আমি চিকিৎসার মধ্যে আসতেছি। ভাইরাস জনিত রোগে সাধারণত কোনো চিকিৎসা নাই। ভাইরাস, যে কোনো ভাইরাসের, আমরা বর্তমানে কোভিড ভাইরাসে যে আক্রান্ত হচ্ছি সেটার কি সেভাবে কোনো চিকিৎসা হচ্ছে? না মিস। হ্যাঁ, এটা কি একটা একমাত্র উপায় কি? ভ্যাকসিন। ভ্যাকসিন, ভাইরাসের জন্য টিকা বা ভ্যাকসিন, এটাই হচ্ছে তোমার মেইন হচ্ছে উপায়। চিকিৎসা হচ্ছে কি এর ব্যবস্থা নেওয়া, রোগ প্রতিরোধের উপায়, মানে এটাকে প্রতিরোধ করা যেন না হয়, সেটার জন্য নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে। এই টিকা কি 2 ধরনের টিকা, একটা হচ্ছে বিসিআরডিভি আর একটা হচ্ছে আরডিভি। বিসিআরডিভি হচ্ছে বাচ্চা ছোট বেবি চিকেন কে দেওয়া হয়ে থাকে, আর আরডিভি হচ্ছে তোমার বড় মুরগি, 2 মাসের বেশি মুরগি যেটা বড় তাদেরকে দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার এই পর্যন্ত তোমাদের? একজন বলো। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম। তাহলে এইভাবে করে আমরা যখন একটা প্রশ্নের অ্যান্সার লিখবো, ঠিক এইভাবে করে যদি তোমরা লেখো মোটামুটি হয়ে যাবে। এরপরে আসছে ফাউল পক্স বা বসন্ত রোগ। আমি সবগুলো আলোচনা করব না, 1টা 2টা রোগ নিয়ে আলোচনা করব। ফাউল পক্স এটা হচ্ছে, এটাও ভাইরাস জনিত রোগ। এটার লক্ষণ হচ্ছে কি মুরগির শরীরের পালকবিহীন স্থান, যেই জায়গায় পালক নাই
সেই জায়গাগুলো, যেমন ঠোঁটের পাশে, মাথার ফুলে, কানের লতি, চোখের পাতায় ফোস্কা বা ছোট ঘামাচির মতো দেখা, মানে ফোস্কার আকারে বসন্ত রোগ লক্ষণ প্রকাশ পায়। এটা প্রথমে ছোট্ট বিন্দু আকারে দেখা যায় এবং পরে তা ফোস্কা পড়ে গুটিতে পরিণত হয়। মুখে সাদা পাতলা পর্দা দেখা দেয়, শ্বাসকষ্ট হয়, আর চোখ এবং নাক দিয়ে তরল লালা নিঃসৃত হয়। এটার উপর চিকিৎসা হচ্ছে রোগ যাতে না হতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া, এই রোগের প্রতিরোধের উপায়। নিয়মিত প্রতিষেধকের দিতে হবে মুরগিকে। এই রোগেরও 2 ধরনের টিকা আছে। পিজিয়ন পক্স ভ্যাকসিন 12 দিন বয়সে এই টিকা দেওয়া হয়ে থাকে। কে কথা বলতে চাচ্ছ? আনমিউট করে কথা বলতে পারো। কি সমস্যা প্রশ্ন কর। আচ্ছা, যদি এখন প্রশ্ন না থাকে তাহলে পড়ায় আসি আমি। রাহাদুল। জি মিস, ওইটা আগে তুলছিলাম আর নামাইতে মনে নেই। আচ্ছা, রোগ যাতে হতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়াই এই রোগের উপায়। নিয়মিত প্রতিষেধক দিতে হবে। তার ভ্যাকসিন কি কি? পিজিয়ন পক্স ভ্যাকসিন 12 দিন বয়সে এই টিকা দেওয়া হয়, আর ফাউল পক্স ভ্যাকসিন 42 দিন বয়সে এই টিকা দেওয়া হয়। এই দুইটা ফাউল পক্সের, এখানে তোমরা আলাদাভাবে আমি চিত্র দিয়েছি, আগে তো চিত্র দেখেছো, দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ কিভাবে গুটি বসন্ত হয়। এরপরে নেক্সট, ব্যাকটেরিয়া জনিত রোগ। বোটুলিজম, পুলোরাম, যক্ষা, ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়া জীবাণুর দ্বারা হয়ে থাকে। এই সবগুলোর মধ্যে আমি একটা নিয়ে আলোচনা করেছি ব্যাকটেরিয়া রোগের মধ্যে, কলেরা রোগ। সাধারণত যেটা বেশি ইম্পর্টেন্ট সেই রোগটা নিয়ে আমি আলোচনা করেছি। ম্যাম আগের স্লাইডটা একটু শো করেন, একটা স্ক্রিনশট নিতাম। স্লাইডটা হ্যাঁ হয়েছে ম্যাম। ওকে, এবার কলেরা রোগের বর্ণনা। একইভাবে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে কারণ, লক্ষণ, চিকিৎসা 3টা বিষয় জানবো। এটার কারণ হচ্ছে পেস্টুরেলা ম্যালটোসিডা নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়া, তোমাদের ক্ষেত্রে এইভাবে এক্সাক্ট ব্যাকটেরিয়ার নাম না দিলেও হবে, খালি কলেরা রোগ কিসের কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে। এবং সাধারণত স্যাঁতসেঁতে আবহাওয়া যদি থাকে, অপরিচ্ছন্ন পরিবেশ যদি হয়, তাহলে এই রোগ আক্রমণ হয়। আর রোগের লক্ষণ হচ্ছে কি? সবুজ বা হলুদ বর্ণের পাতলা পায়খানা হয়, নাক মুখ দিয়ে লালা ঝরে ও চোখ দিয়ে পানি পড়ে, শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং চলাফেরার ক্ষমতা হারায়, চোখ মুখ ফুলে যায় এবং মাথার ফুল নীলাভ হয়ে যায়, আর 2-3 দিনের মধ্যেই অধিকাংশ মুরগির মৃত্যু ঘটে। রোগ যাতে না হতে পারে এই জন্য ব্যবস্থা নেওয়াই এই রোগের প্রতিরোধের উপায়। নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে মুরগিকে এই রোগ থেকে বাঁচানোর জন্য। এছাড়া হচ্ছে আমরা যেহেতু এটা পরিবেশের কারণে, অর্থাৎ নোংরা পরিবেশ বা যেখানে মুরগিটা পালন করা হয় সেই জায়গাটা ভালো মতো ডেটল পানি বা তোমার ব্লিচিং পাউডার এইসব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন রোগ না হতে পারে। এরপরে আসছে পরজীবী জনিত রোগ। পরজীবী বলতে যেটা বাইরে থেকে এসে, মনে করো যে কিছু পরজীবী আছে মুরগিকে আক্রান্ত করে, যেমন আটালি, মাইট, পিতাকৃমি, গোলকৃমি, উকুন। এসব পরজীবী মুরগির দেহে এবং দেহের ভিতরে বসে রক্ত শোষণ করে কি করে? মুরগিকে অসুস্থ করে ফেলে। মুরগির সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। এবং মুরগির রোগগুলো কিন্তু সংক্রামিত হয়, যেহেতু ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা হয়। ভাইরাস রোগ আমরা জানি একজন থেকে আরেকজনের মধ্যে কি ট্রান্সমিট হয়। সেজন্য কিভাবে এটা রোগ প্রতিরোধ করার উপায় কি? ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খামারে বন্য প্রাণী ও বন্য পাখির উপদ্রব বন্ধ করা, সময় মতো টিকা দেওয়া, মুরগির বিছানা লিটার শুকনো রাখার ব্যবস্থা করা।
যেন কোনো প্রকার জীবাণু এখানে উৎপাদন হতে না পারে। মুরগির বিষটা খামার থেকে দূরে সংরক্ষণ করা। বিশুদ্ধ পানি, তাজা, সুষম ও জীবাণুমুক্ত খাদ্য খাওয়ানো। এই হচ্ছে সংক্রমণ প্রতিরোধের উপায়। এছাড়া খামারে রোগ দেখা দিলে করণীয় কি? আমরা জানি বার্ড ফ্লু যেমন যদি হয় তাহলে আমাদের ওই খামারের সমস্ত মুরগিগুলোকে আমরা মেরে ফেলি। এটা করণীয় তাহলে দেখে নি। অসুস্থ পাখিকে বা মুরগিকে কি করতে হবে? আলাদা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যেটা কোন রোগে আক্রান্ত হয়েছে। প্রয়োজন হলে মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করতে হবে রোগ নির্ণয়ের জন্য। ভাইরাস হলে সকল মুরগিকে আগুনে পুড়িয়ে ফেলা। আমাদের দেশে যখন বার্ড ফ্লু দেখা দিত তখন দেখা গেছে যে খামারে বার্ড ফ্লু হয়েছে সেই খামারের সমস্ত ইভেন ওই এলাকার মুরগিগুলোকেও আশেপাশের খামারের মুরগিগুলোকেও ধ্বংস করে ফেলা হয়। পাখি মাটির নিচে পুঁতে ফেলা, এমন ভাবে মাটি চাপা দেওয়া যেন এর জীবাণুটা বাইরে বের হয়ে আসতে না পারে। রোগাক্রান্ত হাঁস মুরগি কখনোই বাজারে বিক্রি করা যাবে না। ডাক্তারের পরামর্শ মোতাবেক যেসব রোগের চিকিৎসা আছে অর্থাৎ টিকা আগে থেকে দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা। আমাদের জন্য কিছু কোশ্চেন, মূল্যায়ন কোশ্চেন। রোগ কি? মুরগির রোগের তালিকা তৈরি করো। এগুলো লিখে নাও খাতায় প্রশ্নগুলো। ম্যাম স্ক্রিনশট মেরে নিছি। সব হচ্ছে অনেক স্মার্ট। স্ক্রিনশট থেকে পরে কি আর মনে থাকবে খাতায় লেখার কথা? পাশে খাতা আছে ম্যাম, লেখা নিব বললে সমস্যা নেই। বাড়ির কাজের মধ্যে আছে গাম্বরো। রোগের কারণ, রোগের লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো। বার্ড ফ্লু রোগের কারণ, রোগের লক্ষণ ও চিকিৎসা। অর্থাৎ আমি যেগুলোর বর্ণনা পড়াইছি লিখে দিছি আর যে কয়টা লিখে দিই নাই সেগুলো তোমরা এই কয়টা মুরগির রোগের মধ্যে দেখবে। বিশেষ করে বার্ড ফ্লু, গাম্বরো আর রক্ত আমাশয়, এই তিনটা এর কাজের মধ্যে। আমাদেরকে যে কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে পরীক্ষার জন্য ফার্স্ট ইয়ার, আমাদের কোশ্চেন গুলো কি আমাদের পরীক্ষার কোশ্চেন কি সেখান থেকে করা হবে নাকি এর বাইরে থেকে করা হবে? কোশ্চেন ব্যাংক তোমাদেরকে কোশ্চেন ব্যাংক বলতে অনেক দেওয়া হয়েছে? জোরে বলো, যে কথা বলছো একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না বাবা। মিস, আমাদেরকে বিভিন্ন স্যার যেমন বাংলা, আইসিটি, ইতিহাস এসবের একটা কোশ্চেন ব্যাংক গ্রুপে পিডিএফ আকারে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আমাদেরকে দেওয়া হয়েছিল এবং প্রিন্সিপাল বলেছিল যে আমাদের পরীক্ষাতে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য মূলত সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে আমাদেরকে পরবর্তীতে এইখান থেকে কোশ্চেন করা হবে নাকি এর বাইরে থেকে কোশ্চেন করা হবে? আমাদের এগ্রিকালচার থেকে কোনো দেওয়া হয়েছে? না মিস, আমাদের এগ্রিকালচার থেকে আমি এখনো কোনো পাইনি, তো সেটা আমরা এখনো দিই নাই, এটুকু আমার খেয়াল আছে যে দেওয়া হয় নাই। এই কোশ্চেন এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করবে এবং এটা ছিল তখন যখন আমরা অনলাইনে ক্লাস শুরুর আগের একটা সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে এখন যেহেতু বলা হয়েছে যে আপনারা গুরুত্ব সহ মানে তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে যাদের, তাদের হচ্ছে রিভিশন ক্লাস, আর কোনোটা যদি শেষ না হয়ে থাকে, কোনো জায়গায় ল্যাকিংস থাকে, সেটা আবার পড়ানোর জন্যই বলা হয়েছে। তো সেই হিসেবে আমাদের যেহেতু এগ্রিকালচারে দেওয়া হয় নাই, তা আমরা মোটামুটি ক্লাসে যেভাবে বলে আসছি এর আগে আর এখন যেগুলো বলছি এগুলো ফলো করো। মিস বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি কোশ্চেন ব্যাংক গুলো কি পড়া, মানে এখন আমরা অনেকে পড়িনি বা কিছুদিন আগে যে আমাদের পরীক্ষা নিলাম এমসিকিউ পরীক্ষা, দেখা গেল যে ইকোনমিক্স যে কোশ্চেনটা হয়েছে সেটা পুরোপুরি কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ গুলো সেই এমসিকিউ গুলো এখানে দেওয়া হয়েছিল।
অনেক স্যার এখান থেকে কোশ্চেন করেছে, এখন সেটা কি পরবর্তীতে আমাদের কোনো প্রয়োজন আছে কিনা সেটা যদি আপনি আপনার দায়িত্ব থেকে একটু যোগাযোগ করতেন কর্তৃপক্ষের সাথে, তাহলে আমাদের জন্য মিস সেটা ভালো হতো। এই কোশ্চেন ব্যাংকের পরবর্তী কোনো গুরুত্ব আছে কিনা আমাদের কাছে, কোশ্চিন ব্যাংক কেননা আমরা অবশ্যই যদি গুরুত্ব ওটা আছে, বা কোশ্চিন ব্যাংক দেখে তো কোশ্চিন করব, তখন তো তোমাদেরকে যেটা সাজেশন দেবো সেটা মাথায় রেখে তো আমাদেরকে কোশ্চিন করতে হবে। হ্যাঁ জি মিস, এখন দেখা গেল যে আমাদের বাংলায় প্রায় 69টা সিকিউ দেওয়া হয়েছে কোশ্চেন ব্যাংকে। এখন হয়তো আমাদের পক্ষে 69টা পড়াও পসিবল না, বা আমরা হয়তো একটু টাচ করতে পারি, তার মানে তো আমরা মুখস্থ করে ফেলবো না, যেখান থেকে আসলে আমরা লিখে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া, হয়তো হ্যাঁ করা হয়েছে। আইডিয়া। এখন এখান থেকে হুবহু কোশ্চেন করা হবে কিনা বা এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা সেটা জানতে না, চাচ্ছি। এটা আমরা বলতে, কারণ এটা হচ্ছে তোমার সম্পূর্ণটা ডিপার্টমেন্ট ওয়াইজ নির্ভর করে, এখন ইভেন প্রিন্সিপাল স্যারের টিচারের পোস্টে উপর। যে ইভেন টিচারের উপর, প্রিন্সিপাল, যে টিচার প্রশ্ন করবেন উনি তোমার হুবহু দিবেন না ওইটাকে একটু মডিফাইড করে তোমাদেরকে, জাস্ট যেমন আমি দেখো এখানে কোনো সৃজনশীল লিখে দিইনি তোমাদের বাড়ির কাজে, বাট তোমরা বুঝতে পারছো যে এই এক একটা প্রশ্ন দিয়ে এক একটা সৃজনশীল তৈরি করা যাবে, তাই না? জি মিস, তো এটা হচ্ছে সম্পূর্ণ টিচার কিভাবে প্রশ্ন করবে সেটার উপর ডিপেন্ড করবে, এটা সাবজেক্ট এখন মানে ম্যাম এটা আমাদের প্রিন্সিপাল কাছে এখনো স্যারের যে পোস্ট নির্দেশনা ছিল, আসে নাই। প্রিন্সিপাল স্যারের যে পোস্ট ছিল সেখানে লেখা ছিল আমাদের রেজাল্টের জন্য, মানে আমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি সেজন্য ওনারা আমাদেরকে কোশ্চেন ব্যাংক প্রোভাইড করবে। হ্যাঁ প্রিন্সিপালের একটা পোস্টের নিচে হেডলাইনে লেখা ছিল যে আমাদের যদি ওনারা পরীক্ষা নেয়ও তাহলে আমাদেরকে ওনারা একটা কোশ্চেন ব্যাংক দিবে, এটা আমরা আরো ভালো মানে একটা ঘরে বসে ক্লাস না করে যাতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারি, হ্যাঁ হ্যাঁ, যাতে স্যারের যেহেতু কলেজের বলা সমস্যা না আছে থাকে। তাহলে মোটামুটি ওইখান থেকে ওইখানেরই প্রশ্ন তোমরা মোটামুটি পাওয়ার সম্ভাবনা আছে, অন্তত তোমরা যেন, এটা তো বলা আছে যে না যেন তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো। কিন্তু আমাদের একটা জিনিস মাথায়, যে আমাকে একটা ছাত্র 100 মার্কের পরীক্ষা দিলে একটা ছাত্র যেন আমার 70% সবাই মোটামুটি নাম্বার পায়, 60 আপ, সেটার জন্য একটা প্রিপারেশন। আর 90-এর উপরে যেন সবাই না পায় তার জন্য তো একটা দুইটা কোশ্চেন থাকে না একটু এক্সেপশনাল। একটু আলাদা করে দেখেন। হ্যাঁ, এটা প্রত্যেক টিচারের, এটা তোমরাও এখন দেখবা। আমরা কি এগ্রিকালচারের জন্য আপনার যে স্লাইডের যে কোশ্চেন গুলো আছে সেগুলো ফলো করলে কি আমাদের মানে মোটামুটি একটা এখানে প্রিপারেশন? এটা তোমরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবা, তাই না? জি মিস, ফার্স্ট ইয়ারের কোশ্চেন এখন আমরা কে করব, কারণ আমরা তো ডে মর্নিং মিলে 4জন টিচারই ক্লাস নেই, শুধু আমার স্লাইড ফলো করলে হবে না, তো 4জনের স্লাইডই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ওনাদের গুলো পাবো কোথা থেকে? হ্যাঁ, ওনাদের এমএনআই স্যারেরটা তো তোমরা নিজেরা ক্লাস করবে, এখন ওনাদের গুলা তো আর বলতে পারছি না বাবা। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি যেটা তোমাদের কাছ থেকে এখন জানতে চাইবো, আমার আপাতত বাড়ির কাজ দেওয়া শেষ, মানে এখন তোমরা আমাকে কোন কোন লেসন, আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, কোন কোন লেসন আমরা বা কোন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার সামনে ক্লাসে, আমাকে যদি একটু একজন একটু সুন্দর করে বলো। কেউ একজন বলো, নিজেকে আনমিউট করে, তোমরা নিজেরা আনমিউট করো নিজেকে, দিয়ে একজন অ্যান্সার দাও যে কোন কোন বিষয়গুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ডিসকাস করে দিব। বরকতুল্লাহ, বরকতুল্লাহ, দেওয়ান শাহিদুল ইসলাম, বুলুর। ইয়েস ম্যাম। হ্যাঁ, দুইজনের মধ্যে যে কোনো একজন, দুইজনই বলো, তাহলে বোঝা যাবে, কারণ কারো হয়তো এটা বাকি মনে হচ্ছে, কারো আরেক অন্যটা বাকি মনে হচ্ছে। আরো কারো যদি মনে হয় যে ম্যাডাম এই জায়গাটা আপনি, বুলু তো আছে, কথা বলতেছে। আচ্ছা আমি বলে নিই তোমাদেরকে, পোল্ট্রির ওপরে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা, সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা থেকে কোন বিষয়গুলো আমি আলোচনা করা প্রয়োজন মনে করো তোমরা? পাশে তোমাদের বই আছে আচ্ছা নিশ্চয়ই? ম্যাম, একটু বলতেছি। হ্যাঁ অবশ্যই। জি ম্যাম, বই আছে। ম্যাম বই তো
একটা আনছি একটা আনি নাই, একটা হাউজে রেখে আসছি। আচ্ছা অসুবিধা নাই, একজন বলো, আমি ক্লাস নিব, তোমরা সেটা ফলো করবা এবং সেটা তোমরা স্ক্রিনশট যেভাবে তোমরা এগুলোকে নোট ডাউন করছো করে রাখো, বাসায় বসে পড়বে। পরবর্তীতে তোমরা হাউজে আসলে পরীক্ষা যখন হবে তখন ইনশাআল্লাহ সবকিছু মিলে আল্লাহর রহমতে ভালোই হবে সবার পরীক্ষা। ম্যাম স্লাইড গুলা কি আপলোড করে দিবেন? রেকর্ড ভালো হলে, ক্লাস যদি তোমাদের পক্ষ থেকে ভালোভাবে থাকে, তখন সেইগুলো আমরা আপলোড করার চেষ্টা করি, দেখা যাক। ম্যাম দ্বিতীয় পরিচ্ছেদটা পোল্ট্রি খামার পরিকল্পনাটা যদি স্বল্প পরিসরে আলোচনা করা হতো ওটা ভালো হতো ম্যাম। আচ্ছা, এছাড়া এটা ক্লাসে করেছিলাম, আবার করা যাবে, অসুবিধা নেই। এছাড়া জি ম্যাম ক্লাসে এটা হচ্ছিল একবার। হ্যাঁ, এছাড়া মানে বাকি আছে কোনো লেসন এই চ্যাপ্টার থেকে? এবং ম্যাম লাস্ট রিপোর্ট ক্লাসের সময় হচ্ছে কি রিপোর্ট টু আমি আরেকটা বলি, রিপোর্ট টু প্রিন্সিপাল এমএনআই স্যার ক্লাসে কিছু আলোচনা করেছিল, সম্ভবত কবুতরের প্রয়োজনীয়তা পালনের, তারপরে কোয়েলের কিছু। আমি হাঁসের মধ্যে, হাঁস থেকে কোনো প্রশ্ন? খেয়ালে আসতেছে না। হাঁস পালন ম্যাম রাজহাঁস পালন পদ্ধতিটা ম্যাম, মানে হাঁস পালন পদ্ধতি, মানে হাঁসের উপরে একটা ক্লাস আমি তোমাদেরকে নিলে মনে হয় ভালো হবে। তাহলে আমাদের তো মেইনলি কোশ্চেন আসে হাঁস পালন থেকে, মুরগি পালনের মধ্যে মুরগি কিভাবে পালন করা বা রোগ পদ্ধতি। হ্যাঁ, তো যেটা বললা যে রিভাইজ ক্লাস নিতে, সেটা নিব, আর হাঁস পালন পদ্ধতিটা আরেকবার রিভাইজ করে দিব, মানে ওটা যদি ঠিক মতো হয়েছে কি হয় নাই, এই আর কি। ম্যাম লাস্ট ক্লাসের দিন হচ্ছে ম্যাম মানে আপনার যেদিন লাস্ট ক্লাস ছিল ওই দিন ম্যাম আপনি দাগাই দিছিলেন আর কি। হ্যাঁ আমি দাগাই দিছি, কারণ আমরা আসলে হ্যাঁ আমরা আসলে ক্লাস পাবো কি পাবো না, কি অবস্থা হবে, আর পাবো কিনা শিওর না, সেজন্য ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা এই পদ্ধতি যে চালু হবে তখনও তো আমরা জানতাম না, যার কারণে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এগুলো পড়ে নিও। এখন সেই হিসেবে যে যেটা দাগাই দিছি সেটাই আমি নেক্সট ক্লাসে আমি তাহলে হাঁস পালনের উপরে তোমাদের ক্লাস নিব, সম্ভবত সোমবারে তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কিছু এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এর মধ্যে কোনো সমস্যা থাকলে বলো কেউ। না আপাতত কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। পরীক্ষা কেমন দিয়েছিল সবাই? মোটামুটি। আমার এক্সাম খারাপ হয়েছিল ম্যাম। শহীদুলের এক্সাম খারাপ হয়েছে কেন? ম্যাম আমার ওই ইকোনমিক্সে অনেকটা পিছিয়ে গেছিলাম তো ম্যাম, ইকোনমিক্সে জোর দিতে যায় কৃষি শিক্ষার ধরাই হয় নাই। এমসিকিউ খারাপ হলো? আচ্ছা, নেক্সট পরীক্ষা তোমাদের তো এখন পরীক্ষা এখন আবার অনলাইনে হবে না কিভাবে হবে, যাই হোক আমাদের কাছে ইনস্ট্রাকশন এখনো পুরোপুরি আসে না, তো তোমাদের তো বার্ষিক পরীক্ষা হবে। হ্যাঁ এই আর কি। লাস্ট ক্লাস আমি লাস্ট রিপোর্ট টু প্রিন্সিপালে পরীক্ষার আগে সেকেন্ড ইয়ারের একটা বনায়ন থেকে দিয়েছিলাম, আপলোড করেছিলাম, তোমরা দেখেছিলা? ভিডিও ক্লাস আপলোড করেছিলাম। না আমি মনে হয় দেখি নাই। বনায়নের উপরে বনায়নের ফার্স্ট লেসন এটা, এবং এটা আমরা এটার মাধ্যমে আমরা সেকেন্ড ইয়ারের পড়া স্টার্ট করে ফেলেছিলাম। পরবর্তীতে আবার পরীক্ষার কারণে বন্ধ রেখে তোমাদের যতদিন এই জুলাই মাসে পরীক্ষা হওয়ার কথা এর আগে পর্যন্ত আমরা রিভিশন ক্লাস করব, এটাই আমাদের করা আছে, নির্ধারণ করা আছে।
আমি মাত্র 10 জন নিয়ে ক্লাস করলাম। সাদ কিছু বলতে চাচ্ছে? সাদ তুমি কিছু বলতে চাচ্ছ, জানতে চাচ্ছ? সাদ কিছু জানতে চাচ্ছিলা? হ্যান্ড রেজ করে রেখেছো। ম্যাম নেক্সট এক্সাম কবে হবে? এটা আমাদের কাছে যেটা ইনস্ট্রাকশন আছে, জুলাই মাসে তোমাদের সম্ভবত ইয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। ম্যাডাম জুলাই মাসের শুরুতে নাকি শেষের দিকে? এটা জুলাই মাসে শুরু না শেষ, শুরুতেও হতে পারে অথবা মাঝামাঝি, শেষে না। শেষে তো ঈদের একটা ছুটি, আবার ওই সময় আবার 3-4 এরও পরীক্ষা আছে। তো এখন তোমাদেরটা আগে না ওদেরটা আগে, এরকম একটা সিদ্ধান্ত। সবে মনে হয় তোমাদেরটা আগে, জুলাইয়ের 1 তারিখে, মানে তোমাদের সাথে আমাদের ক্লাস বেশি পাবো না, এটাই আমাদেরকে বলেছিল। ম্যাম পরীক্ষা কিভাবে নিবে? এটা তো বলতে পারছি না বাবা। পরীক্ষা অনলাইনে নিতে পারে। আর তোমাদের অনলাইনে আবার কিভাবে প্রশ্ন কোন ভাবে করা হবে, শুধু কি এমসিকিউ করা হবে না ওখানে লিখিত কোনো বিষয় থাকবে, যে একটা লাইনের অ্যান্সার যেটা লিখো, জ্ঞানমূলক কোশ্চেন টাইপ করে? এমসিকিউ 30টা থাকবে আর 4টা মেবি সৃজনশীল থাকবে, এভাবেই তো মনে হয়। এটা বলা আছে, এটা বলা আছে এমসিকিউ 30টা, 4টা সৃজনশীল। এটা ইয়ার অর্ধবার্ষিকে যে 3 to 10 এভাবে বলা আছে। তোমাদেরও তো সেটাই মনে হয় হওয়ার কথা। ম্যাডাম এইভাবে না হইলে তার অন্য কোনো ভাবে নেওয়া যেতেছে না এখন। আপাতত তো না। যেভাবে হোক ইনশাল্লাহ তোমরা ভালো মতো বাসায় পড়াশোনা করো, যেন টার্গেটটা রাখো যে হ্যাঁ সামনের বছর আমাদের এইচএসসি পরীক্ষা, সেই হিসেবে নিজেদেরকে তৈরি করতে থাকো। আমরা যেটুকু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, প্লাস নিজেরা তৈরি হতে থাকো। আর কারো কিছু জানার থাকলে? সৃজনশীল অনলাইনে কিভাবে লিখবো? সৃজনশীল তো অনলাইনে লেখা হবে না। সৃজনশীল তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেন অনুযায়ী তোমরা প্রশ্ন লিখে, যেটা 3 to 10 এ করা হয়েছে, আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি সেকেন্ড সিটিতে 4টা কোশ্চেন। তারা লিখে, গার্জেনের সিগনেচার থাকবে যে হ্যাঁ পরীক্ষার নিয়ম অনুযায়ী সে পরীক্ষা দিয়েছে। আমার ছেলেও সেভাবে পরীক্ষা দিয়েছে বাসায় বসে। এবং সেই প্রশ্নগুলো তোমার খাতাগুলো পরবর্তীতে সাবজেক্ট টিচারের কাছে জমা দেওয়া হবে, এবং সেই খাতার উপর মূল্যায়ন করে ওইটা আবার জমা দিবে কিভাবে? কিভাবে করে কনভার্ট হয়ে যাবে। ম্যাম খাতা জমা দিবে কিভাবে? যখন কলেজ খুলবে। কলেজ আর কবে খুলবে? ইনশাল্লাহ খুলবে বাবা, সব ঠিক হয়ে যাবে। হতাশা নিয়ে থাকলে হবে না। হতাশা মানে এটা মনে রাখতে হবে যে সবকিছু আল্লাহ। দেখেন যে কলেজের আপাতত তো ম্যাম, মানে কি বলতে চাচ্ছিলাম ম্যাম, আপাতত তো ম্যাম 6 আগস্ট পর্যন্ত বন্ধ। তো 6 আগস্টের পরে যায় যদি আমরা খাতা জমা দিই, তারপর হয়তোবা 10 আগস্টই 3-4 দিন সময় নিয়ে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট দিল, তাহলে আমরা সেকেন্ড ইয়ার কি করব, কবে করব? আমাদের এপ্রিলে তো এইচএসসি পরীক্ষা দিলে আমাদের তো হওয়ার সম্ভাবনা খুবই কম। এইচএসসি পরীক্ষা দিলে সম্ভাবনা সেটা পরে, এটা সরকার নির্ধারণ করবে। কিন্তু যেটা তোমাদের মনে হয় জুলাই মাসের মধ্যে পরীক্ষা, তোমাদের ক্লাস হয়তো জুলাই ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যেবার কন্টিনিউ করছি 12 এর ক্লাস কন্টিনিউ চলতে থাকবে এভাবে।
শিক্ষা বোর্ডেরই তো কোনো, শিক্ষা মন্ত্রণালয়ের তো কোনো কুল কিনারা নেই এখন, ওরা নিজেরাই ঠিক করতে পারছে না যে কি এখন করবে। তুমি নিজে বলো, যেখানে প্রতিদিন ইয়ার খারাপ অবস্থা যাচ্ছে, সেখানে শিক্ষার্থীকে নিয়ে তো আর সরকার এইভাবে ই করতে পারে না। শিক্ষার্থীদের যতদিন ভালো না এটার, বিবেচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছে। এটা যতদিন না এটা কোনো সেটাই ম্যাম। আর ফলাফল অন্যান্য আসছে, কলেজে তো ম্যাম আক্রান্তর সংখ্যা অথবা হচ্ছে যারা আক্রান্ত হয়েছে তারা 0-0 হয়ে যাচ্ছে, মানে সবকিছু পরিস্থিতি 0-0 না হয় ততদিন পর্যন্ত ম্যাম স্কুল কলেজ খোলার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কারণ এখানে এটা যেহেতু একটা একদম অনেক বড় শিক্ষার্থীরা, ইস্যু। হ্যাঁ শিক্ষার্থীরা বাচ্চা একদম, এবং একবার খুললে তো অনেক গ্যাদারিং। জি মিস, এটা অনেক মানে অনেক কিছু সেটাই ম্যাম। এটা আর চিন্তা অন্যান্য করতে হবে। কলেজে তো ম্যাম সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে ম্যাম। আমাদেরও তো এখন শুরু করেছিলাম আমরা, কিন্তু যাই এখন হোক হয়তো স্বল্প পরিসরে কন্টিনিউ তো মাস্টার হয় না। ফাইনাল নিয়ে আমাদেরকে উঠিয়ে দিবে সেকেন্ড ইয়ারে, কন্টিনিউ হয় তারপর না, মানে তোমাদের সেকেন্ড ইয়ারে জুলাই ক্লাস একটা শুরু হবে। পরীক্ষা হয়তো নেওয়ার সিদ্ধান্ত বা এরকম একটা, এই জন্য এটা আমরা আপাতত এই জুলাইয়ের মধ্যেই সবকিছু, তোমরা নেক্সট জুলাইয়ের ঈদের পরে যেটা 6 আগস্ট তোমরা সেকেন্ড ইয়ারেরই ক্লাস পাবা ইনশাআল্লাহ, তারও আগেও পেতে পারো। সেটাই ম্যাম। সেকেন্ড ইয়ারের সিলেবাস কত বড়, এখন যদি আমরা ফার্স্ট ইয়ার ফাইনাল নিয়ে ম্যাম চাপ নিতে থাকি তাহলে সেকেন্ড ইয়ারে পড়া কবে করবো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারের যেগুলো চাপ সেগুলো পড়তে থাকো, প্লাস সেকেন্ড ইয়ারের গুলো যেগুলো তোমার যে সাবজেক্ট গুলো নিজেরা মানে নিজেরা পড়তে পারবা সেগুলো পড়ে রাখলা, পরে নাই যেমন বাংলা সাবজেক্টের, বাংলা তো তুমি প্রশ্নগুলো বা এমনি পড়তে পারো। আমার এগ্রিকালচার সাবজেক্ট, তুমি তো রিডিং পড়লেও কিছুটা বুঝতে পারবা, যে জায়গা বুঝলা না সেগুলো তোমরা রাখলা যে হ্যাঁ এটা কলেজ খোলা বা যখন সুবিধা মতো নক করে ম্যাডামকে যেভাবে হোক একটা নক করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এখন তোমার ইকোনমিক্সে হয়তো বোঝার বিষয় আছে, ইংলিশে বোঝার বিষয় আছে, কম্পিউটার আইসিটি, এইসব বিষয়গুলো তোমরা হয়তো ক্লাসগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা এগুলো না হলে একটু, তারপরেও তো আমাদের কলেজ আল্লাহর রহমতে প্রথম থেকেই কিছু না কিছু তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছে। তা তো অবশ্যই ম্যাম। আমাদের আর 2 মিনিট পরে, 2 মিনিট আছে। হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের 2 মিনিট আছে, কিন্তু আমি মাত্র 9 জন নিয়ে ক্লাস করলাম আমার এত স্টুডেন্টের মধ্যে। কলেজের ক্লাস অবস্থাতেও যা, এখানেও তা, এবং যা দেখতেছি যারা ক্লাসে থাকো তারা এখানেও আছো। টুয়েলভ বি থেকে কে কে আছো? 11 বি, সরি। ম্যাডাম রাহাদুল ইসলাম। রাহাদুল ইসলাম আছে, বরকতুল্লাহ বুলু, রাহাদুল ম্যাম আমি আছি ম্যাম, সাদমান হক। সাদমান হক, আচ্ছা আচ্ছা। গ্যালাক্সি যে 8, এটা কার নাম? কি নাম নাই? এটা অনিক ম্যাডাম, অনিক, আচ্ছা। অনিক তো হচ্ছে আর্টসের নাকি? কমার্সের ম্যাম। কমার্সের, ও হ্যাঁ হ্যাঁ কমার্সের। অনেক কি ভাইয়া নতুন নতুন ফোন কিনে খুব এক্সাইটেড। তো আছে আমাদের জিয়াদ, এটা কি আমাদের জিয়াদ না? হ্যাঁ হ্যাঁ, জিয়াদ তো হচ্ছে ইয়ার কমার্সের নাকি? জি মিস। আর মোহাম্মদুল্লাহ? জি মিস। মোহাম্মদুল্লাহ ম্যাম আর্টসের। শেখ মোহাম্মদুল্লাহ আসছে না ম্যাম। এরা যত সুন্দর চুপচাপ আছে, আমার তো মনে হইতেছে এরা শুধু ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে অন্য কাজ করতেছে। মোহাম্মদুল্লাহ তো কোনো সাউন্ড এখনো পাচ্ছি না। এই জিয়াদ মোহাম্মদুল্লাহ তোরা কথা বলিস না কেন? ও আছে, শুনতে পাচ্ছে, সে অন করে রাখছে। ম্যাম আমি হাসান ভিডিওটা লাবিব? ক্লাসটা দেখছি ম্যাম। হাসান লাবিব, জি ম্যাম বলেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকার চেষ্টা করো, যতটুকু পারি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো বাবা।